আজকের ভিডিওতে আপনাদের এমন একটি দেশের সঙ্গে পরিচয় করাবো যারা 2022 সালে নয় বরং 2050 সালে জীবনযাপন করছে। এই দেশটির অদ্ভুত পদ্ধতিতে চাষবাস করা থেকে শুরু করে লাইফস্টাইল, টেকনোলজি থেকে শুরু করে আদব কায়দা সবকিছুই যেন নেক্সট লেভেলের। টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি এখানে জাপানের কথা বলতে যাচ্ছি। পূর্ব এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি রাজস্থানের থেকেও কিছুটা বড় হবে, কিন্তু তাদের ব্যতিক্রমী লাইফস্টাইল আর উন্নত প্রযুক্তি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। যদি আপনি জানতে চান ভবিষ্যতে মানুষের জীবন কেমন হবে, তাহলে অবশ্যই জাপানে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওতে জাপান সম্পর্কে এমন কিছু অদ্ভুত ফ্যাক্ট জানবেন যা শোনার পর মনে হবে যেন আমরা এখনো আদিম যুগেই বাস করছি। বুলেট ট্রেন। আপনারা টাইম ইজ মানি কোটটি তো অবশ্যই শুনেছেন। এই কোটেশনটিকে কেউ অনুসরণ না করলেও জাপান অনেক সিরিয়াসলি নিয়ে থাকে, আর এই কারণেই জাপানের ট্রান্সপোর্টেশন সিস্টেমকে বেস্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম হিসাবে গণ্য করা হয়। যদি আপনি জাপানে থাকেন তবে বাসের অপেক্ষায় আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না, আর আপনার ট্রাভেলের জন্য সময় ব্যয় হবে না। এর কারণ জাপানে বুলেট ট্রেনের বিশাল নেটওয়ার্ক রয়েছে যা 240 থেকে 320 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় ছোটে। এখানকার লোকাল ভাষায় বুলেট ট্রেনকে শিনকানসেন বলে, যা সারা বিশ্বে বুলেট ট্রেন হিসাবে পরিচিত। শুধু তাই নয়, এই ট্রেনের মধ্যে হাইটেক ফ্যাসিলিটিও রয়েছে। যেমন এই ট্রেনের সিটগুলিকেই দেখুন, এই সিটগুলিকে আপনি ইচ্ছামতো রোটেটও করতে পারবেন। এই ট্রেনগুলির সবথেকে বড় বিশেষত্ব হলো 1 সেকেন্ডের জন্যও লেট করে না। দ্রুত গতির ট্রেন হওয়ার সাথে সাথে সময় মতো চলে। সবথেকে মজার বিষয় হলো এই ট্রেনগুলি এত গতিতে চলার সত্ত্বেও কোনো শব্দ প্রডিউস করে না। ল্যান্ড অফ রোবট। ফিউচারের উপর বেস্ট মুভিগুলিতে আপনারা দেখে থাকবেন কিভাবে রোবট মানুষের পরিবর্তে আর্মিতে কাজ করছে, হোটেল, রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিতেও তারা কাজ করছে। জাপানের জন্য এগুলি কেবল ফিকশন নয় বরং রিয়েলিটি, কারণ জাপানের অনেক সেক্টরে রোবট মানুষের মতো কাজ করে। কখনো তারা হোটেলের রিসেপশনিস্টের জায়গা নিয়ে থাকে, আবার কখনো তাদের রেস্টুরেন্টের ওয়েটার হিসাবে দেখা যায়। আপনি এখানে সব জায়গাতেই রোবট দেখতে পাবেন যারা 24 ঘন্টা সার্ভিস দিতে সক্ষম। শুধু তাই নয়, মেডিকেল আর স্পেস সেক্টরে রোবট কাজ করা শুরু করে দিয়েছে। করোনা মহামারীর সময় হসপিটালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের ঔষধ খাবার পৌঁছে দিয়েছে রোবট। এমনকি রোগীদের রুটিন চেক আপ করা থেকে শুরু করে তাদের তত্ত্বাবধান পর্যন্ত রোবটই করেছিল। শুধু তাই নয়, জাপান মহাকাশেও রোবট পাঠিয়েছিল। 2013 সালে জাপান প্রথম রোবট মহাকাশচারী স্পেসে পাঠায়, যার নাম ছিল কিরোবো। ভূমিকম্পের সময় ভিকটিমদের খুঁজে বের করতে এবং তাদের জীবন বাঁচাতেও জাপানে খুব রোবটের প্রচলন রয়েছে। শুধু তাই নয়, জাপানি কাপলসদের বিয়ে দিবার দায়িত্ব এই রোবটই নিয়ে থাকে। পুরোহিতদের মতো তারাও জাপানি রীতিনীতি মেনে মন্ত্র পাঠ করে বিয়ের কাজ সম্পূর্ণ করে। হাইটেক টয়লেট। যদি এমন হয় আপনি কোনো শৌচালয়ে প্রবেশ করেছেন আর সেখানে হাইটেক টেকনোলজি দেখতে পেলেন, আপনি অবশ্যই চমকাবেন। তবে আমাদের দেশে সম্ভব না হলেও জাপানে সম্ভব। জাপান ভ্রমণকারীরা এখানে টয়লেট দেখে বেশ অবাক হয়। এর প্রধান কারণ জাপানের মতো মডার্ন টেকনোলজিওয়ালা টয়লেট বিশ্বে আর কোথাও দেখতে পাবেন না। এই টয়লেটগুলিতে ক্লিনিং সুবিধা থেকে শুরু করে সিট হিটার, ব্লাড প্রেসার, ওয়েট আর ইউরিন চেকারের সুবিধা রয়েছে। যদি আপনি জাপানি পাবলিক টয়লেট প্রথমবার দেখেন তাহলে জাপানিদের পাগল বলে আপনি গালাগালি দেবেন। এর কারণ তাদের পাবলিক টয়লেটগুলিকে ট্রান্সপারেন্ট কাঁচ দিয়ে নির্মাণ করা হয়। বাইরে থেকে যে কেউ ভিতরে থাকা ব্যক্তিকে দেখতে পাবে। এখন হয়তো আপনি ভাবছেন এ কেমন টয়লেট। আসলে এই টয়লেটগুলিতে বিশেষ স্মার্ট গ্লাসের ব্যবহার করা হয়েছে, আর এই গ্লাসের মধ্যেই লুকিয়ে রয়েছে টেকনোলজি। যখন কোনো ব্যক্তি এই ট্রান্সপারেন্ট টয়লেটের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে লক করে দেয়, সবকিছু ব্লার হয়ে যায়। এখন ভিতরে থাকা ব্যক্তিটি টয়লেট সিটে বসে বাইরের সবকিছুই দেখতে সক্ষম, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ভিতরের ব্যক্তিটিকে দেখতে সক্ষম নয়। অটোমেটিক বাইসাইকেল পার্কিং। জাপানে জনগণের তুলনায় সাইকেলের সংখ্যা অনেক বেশি। আনুমানিক এখানে প্রায় 80 মিলিয়নের থেকেও বেশি সাইকেল রয়েছে। যখন এখানে এত সাইকেল রয়েছে, অবশ্যই পার্ক করার জন্য স্পেস চাই। এর জন্য জাপানিদের কাছে রয়েছে হাইটেক সমাধান। সাইকেল পার্কিং এর জন্য জাপানে রয়েছে অটোমেটিক আন্ডারগ্রাউন্ড সাইকেল পার্কিং সাইট। এখানে সাইকেল পার্কিং এর জন্য জনগণ ম্যাগনেটিক কার্ডের ব্যবহার করে। সাইকেল পার্কিং এর জন্য সাইকেলকে একটি লোডিং ডকে রাখা হয়। কার্ডটিকে স্ক্যান করার পরে সাইকেলটি অটোমেটিক পার্কিং স্পটে চলে যায়। আবার সাইকেলটিকে বের করার জন্য ম্যাগনেটিক কার্ডটিকে স্ক্যান করা হয়। এরপর সাইকেলটি অটোমেটিক আবার লোডিং ডকের উপর চলে আসে। ম্যাগনেটিক কার্ডটিকে পাওয়ার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, আর ওই কার্ডে বিশেষ আইডি নম্বর আর ট্যাগ দেওয়া হয় যা কেবল ওই নির্দিষ্ট সাইকেলটির জন্য কাজ করবে। শুধু তাই নয়, এখানে 4 চাকার গাড়িকেও ঠিক এভাবেই পার্কিং করা হয়ে থাকে। এর জন্য আপনাকে পার্কিং সার্টিফিকেট নিতে হবে। পার্কিং সার্টিফিকেট ছাড়া আপনি এখানে গাড়িও কিনতে পারবেন না। আসলে জাপানে স্পেস কম হওয়ার কারণে এখানে পার্কিং এরিয়া অনেক কম রয়েছে। এই সার্টিফিকেটই প্রমাণ যে কাস্টমারের কাছে পার্কিং স্পট রয়েছে। আন্ডারগ্রাউন্ড ফার্মিং। জাপানের সব সমস্যার সমাধান টেকনোলজি, এমনকি তারা চাষের কাজেও টেকনোলজির ব্যবহার করে থাকে। আপনি কি বিশ্বাস করবেন জাপানের মার্কেটে এই তরতাজা শাকসবজিগুলিকে আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে রোপণ করা হয়ে থাকে। অসম্ভব মনে হলেই সবই সম্ভব জাপানিদের কাছে। আসলে জাপানের ভূখণ্ড অনেক কম, এই কারণে তাদের চাষবাসের জন্য জমির পরিমাণও অনেক স্বল্প। তাই তারা একটি অনাবদ্ধ সমাধান বের করে। জাপান তাদের ইউজলেস টানেল আর সাবওয়েগুলিকে চাষের জন্য ব্যবহার করে থাকে। 2015 সালে জাপানের মেট্রো ডিপার্টমেন্ট সাবওয়ে টানেলের মধ্যে প্রথম শাকসবজির চাষ করে। বর্তমানে এই ফর্মুলাটি সমগ্র
সমগ্র জাপান জুড়ে অনুসরণ করে চলেছে। জাপান টেকনোলজির সাহায্যে মাটি ছাড়া আর অল্প পানির সাহায্যে ফসল উৎপাদন করে। জাপানের আরবান এরিয়ায় অনেক এগ্রিকালচার কোম্পানি রয়েছে যারা বিল্ডিং কিংবা আন্ডারগ্রাউন্ডের মধ্যে চাষবাস করে। ইউনিক ফ্রুটস। যখন জাপানের চাষবাস প্রসঙ্গে আলোচনা করছি, অবশ্যই সেখানের অদ্ভুত আকৃতির ফলের নাম তো নিতেই হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন জাপানের চৌকো আকৃতির তরমুজ পাওয়া যায়, তবে আজ নিজের চোখেই দেখে নিন। কিন্তু আপনি কি জানেন এই ধরনের তরমুজগুলিকে কিভাবে তারা উৎপাদন করে? যদি ভাবেন এই ধরনের আকৃতি দেবার জন্য জাপানিরা কোনো বিশেষ কেমিক্যাল ব্যবহার করে থাকে, তাহলে আপনার ধারণা ভুল। জাপানের চাষিরা তরমুজকে চৌকো আকৃতি দেবার জন্য এই ধরনের কিউব মেটাল বক্সের ব্যবহার করে থাকে। 1980 সালে এক জাপানি গ্রাফিক্স ডিজাইনার এই পদ্ধতি আবিষ্কার করেন। এই ধরনের আকৃতি দেবার বিশেষ কারণ হলো তরমুজগুলিকে সহজে ফ্রিজ বা টেবিলের উপর রাখা যাবে। ফিউচারিস্টিক সিমেট্রি। জায়গা কমের কারণে জাপানের কবরস্থানের মূল্য অনেক বেশি। কবরস্থানের জন্য জায়গা কিনতে এখানে প্রায় $1 লক্ষ পে করতে হয়। কিন্তু জাপান এই সমস্যার সমাধানের জন্য হাইটেক কবরস্থান নির্মাণ করেছে, যা জাপানের মহৎ প্রথা আর আধুনিক প্রযুক্তির অনবদ্য নিদর্শন। জাপানের হাইটেক কবরস্থানগুলির মধ্যে অন্যতম হল রুরিডেন। এখানে সুলভ মূল্যে কবর পাওয়া যায়। রুরিডেন কবরস্থান হলের মধ্যে প্রায় 2000 বুদ্ধ স্ট্যাচু রয়েছে, যা 2000 কবরস্থানকে চিত্রায়িত করে। যখন কোনো ভিজিটর এই কবরস্থানের মধ্যে প্রবেশ করে, তখন একটি বুদ্ধ স্ট্যাচু লাইট অন হয়। এর অর্থ ওই নির্দিষ্ট বুদ্ধ স্ট্যাচুর মধ্যে ব্যক্তির প্রিয়জনের মৃত্যু দেহ রয়েছে, অর্থাৎ ওই নির্দিষ্ট বক্সের মধ্যে তার প্রিয়জনের লাশকে দাফন করে রাখা হয়েছে। এই হাইটেক কবরস্থানে মৃতদেহকে 33 বছর পর্যন্ত রাখতে পারবেন। শুধু তাই নয়, জাপানের নিঃশ্বাসে বিশ্বাসে মিশে রয়েছে টেকনোলজি। তারা কেবল দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহার করে না, মৃত্যুর পরেও তারা ব্যবহার করে থাকে। এর একটি এক্সাম্পল দেখুন। জাপানে কবরের উপর QR কোড লাগানো থাকে। এর কাজ হলো, যখন আপনি ওই ব্যক্তির QR কোডটিকে স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির ছবি, তার ইনফরমেশন, সংক্ষিপ্ত জীবনী জানতে পারবেন। ফিউচারিস্টিক মিউজিয়াম। আমরা যখন কোনো মিউজিয়ামে ভিজিট করি, সেখানে হয় ঐতিহাসিক জিনিস দেখতে পাই, না হলে সায়েন্টিফিক জিনিসকে প্রদর্শন করানো হয়। কিন্তু একবার কল্পনা করে দেখুন, আপনি এমন একটি মিউজিয়ামে প্রবেশ করেছেন যেখানে কেবল ইতিহাসের পরিবর্তে ভবিষ্যতের দুনিয়াকে প্রদর্শন করানো হয়। পৃথিবীতে আর কোথাও সম্ভব না হলেও জাপানে কিন্তু এই মিউজিয়ামের অস্তিত্ব রয়েছে। জাপানের মিরাইকান মিউজিয়াম যন্ত্রবিদ্যা আর নতুনত্বের নেক্সট লেভেল। এই মিউজিয়ামে মানুষের পরিবর্তে সব রোবট স্টাফ রয়েছে। এখানে এন্ট্রি গার্ড থেকে শুরু করে ট্যুর গাইড পর্যন্ত সবই রোবট। এই মিউজিয়ামের মধ্যে সব সার্ভিস মেশিনের সাহায্যে দেওয়া হয়। এই মিউজিয়ামের মধ্যে জাপানের আধুনিক আবিষ্কার থেকে শুরু করে বিশ্বের অবিশ্বাস্য বৈজ্ঞানিক গবেষণা পর্যন্ত সবকিছু ডিসপ্লে করা হয়েছে। স্মার্ট টেবিল। যেখানে আমরা আমাদের স্মার্ট ডিভাইসকে টেবিলের উপর রাখি, সেখানে জাপান তাদের টেবিলকেই স্মার্ট বানিয়ে ফেলেছে। এই টেবিলগুলির উপর রয়েছে বিগ স্ক্রিন, ঠিক একদম অ্যান্ড্রয়েড ফোনের মতো। সব অ্যাপ্লিকেশনকে আপনি অপারেট করতে পারবেন। সব থেকে মজার বিষয় হলো, এই টেবিলগুলির উপর আপনি হট কফিও রাখতে পারবেন। এই টেবিলগুলি ওয়াটারপ্রুফ। বন্ধুরা, এই সব নমুনা দেখার পর মনে হয় না জাপান 2022 সালে নয়, বরং 2050 সালে বাস করছে? আপনারও কি তাই মনে হয়? কমেন্ট করে জানাবেন। জাপানের লেটেস্ট টেকনোলজির উপর আরও একটি ভিডিও বানিয়েছি, ইন্ড স্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে।